ডিওডি। ঠিক আছে, সবাই খেয়াল করে বলতে পারবো ডিওডি? সবাই একবার একটু বলি ডিওডি। জি স্যার, ডিজাইন, অর্গানাইজ, ডেভেলপ। হ্যাঁ স্যার আরেকবার যদি এটা একটু বলতেন, ডিজাইন, অর্গানাইজ, ডেভেলপটা কি স্যার? হ্যাঁ, মানে টিচারদের জন্য যেটা অকুপেশনাল যে সিবিএলএম বা ইউনিট নিয়ে আমরা কাজ করব, সেটা হলো 3টা ইউনিট। একটা ইউনিটের নাম হলো ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস। তাহলে এইটা ডিজাইন করতে হবে, সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালসকে আমাদেরকে ডিজাইন করতে হবে, মডিফাই করতে হবে। পড়াতে গেলে শুরুতে এই কাজটা করতে হবে, সেটা নিয়ে একটা ইউনিট। তারপরে যে ইউনিটটা সেটাকে বলছে অর্গানাইজ করতে হবে, যেই জায়গায় আমি লেকচারটা দিব, অ্যাসেসমেন্টটা করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে ট্রেনিংটা, সিবিটি ট্রেনিংটা যেখানে আমি কন্ডাক্ট করব, সেটাকে অর্গানাইজড করতে হবে। সেইগুলো স্যার কথা কেটে ঠিক আছে, কেটে আসছে স্যার। ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর ফাইনালি যেটা, সেটা হলো আমরা যে ট্রেনিংটা ডেলিভার করব সেটা কিভাবে করব। এই 3টা হলো ইম্পর্টেন্ট কাজ টিচারের। এখন কি শোনা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার হয়েছে নাকি কেটে কেটে যাচ্ছে এখন? স্যার আমরা ঠিকই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তো মনে হয় এই মাজারুল হকের তোমার হয়তো নেটের প্রবলেম কিনা। তো যাই হোক, তাহলে এই ডিওডি কথাটাকে যদি আমরা ভালো করে মনে রাখতে চাই, সেটা আসলে 3টা বিষয়ের উপরে আসছে কাজটা, সেই জন্য সংক্ষেপে মনে রাখার জন্য বলছি ডিওডি। একটা হলো ডিজাইন, আর একটা হলো অর্গানাইজ করা, আর একটা হলো ডেলিভার করা। 3টা কাজ, প্রধান 3টা কাজ। আমরা বলছি যে কেউ যদি কোনো অনুষ্ঠান করে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে যায় বাসায়, তাহলে কি হচ্ছে, তাকে প্রথমে রান্না বান্না করতে হচ্ছে, তাই না? এবং তারপরে যখন যেখানে খাওয়া দেওয়া হবে, সেইটা জায়গা যেখানে পরিবেশন করবে সেটাকে অর্গানাইজ করতে হবে। সেখানে তার টেবিল চেয়ার সুন্দর করে সবকিছু সাজানো, কোনটার পরে কোনটা দিবে, এটা একটা অর্গানাইজ করা। এবং ফাইনালি যখন এই খাবার সার্ভ করবে, বিরিয়ানি সার্ভ করবে, এই সার্ভ করাটা হলো আমার লাস্ট কাজ। খাবারটা পরিবেশনের পরে লাস্ট কাজ হচ্ছে। তেমনি ভাবে পড়ালেখার ক্ষেত্রে একইভাবে যদি ভাবি, তাহলে আমাকে ট্রেনিং এর ক্ষেত্রে প্রথমে আমি যে জায়গায় ট্রেনিং করব তার জন্য আমার সমস্ত ম্যাটেরিয়ালস গুলো তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে। যে বিষয়ের উপরে পড়াবো, যে কোর্সটা করাবো, সেই কোর্সে কোন কোন জিনিসগুলো থাকবে, কি ধরনের ইনফরমেশন থাকবে, কি ধরনের স্কিল সেখানে প্রয়োগ করতে হবে, হ্যাঁ, কি ধরনের অ্যাটিটিউড সেটা নিয়ে রিলেটেড থাকবে। তাহলে এইটা সংক্রান্ত একটা ডিজাইন ভালো করে একটা প্ল্যান আমাকে তৈরি করতে হবে ফার্স্ট। এবং সেক্ষেত্রে আমার যদি এক্সিস্টিং কোনো ম্যাটেরিয়ালস থেকে থাকে, তাহলে সেটা নিয়ে আমি কাজ করতে পারবো, বাট সেটাকে আবার মডিফাই করব এখন যে প্রোগ্রামটা হবে সেটার উপযোগী করে আমাকে মডিফাই করে করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই লার্নিং ম্যাটেরিয়ালসটা ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা। তারপরের যে কাজটা সেটা হলো, যেইখানে আমি ট্রেনিংটা কন্ডাক্ট করব সেই এনভায়রনমেন্টটাকে অর্গানাইজ করতে হবে, হ্যাঁ, প্রপারলি অর্গানাইজ করতে হবে। এই অর্গানাইজ করতে যে যে বিষয়গুলো আসবে সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব। আর ফাইনালি যেটা, সেটা হলো আমরা যে ট্রেনিংটা ডেলিভার করব সেটার জন্য যা যা রিসোর্স দরকার, সহযোগিতা দরকার, এনভায়রনমেন্ট দরকার, সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে। তাহলে এই 3টা কাজই হলো টিচারের মুখ্য কাজ। এখন কি আমি বুঝাইতে পেরেছি কথাটা? ডিওডি জি স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে প্রথম কাজটা ডিজাইন এন্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্সেস। আমরা দেখি যে এই শেয়ার করি যে সেই সিবিএলএমটা নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছিলাম, তাই না? কোন পর্যন্ত? আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে সিবিএলএম তৈরি করতে হবে ক্লাস কন্ডাক্ট করতে গেলে, বা ভালো করে আমি যদি ক্লাসটা পরিচালনা করতে যাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে একটা সুন্দর আমাকে সিবিএলএম তৈরি করা। কাজ কিন্তু শুরু হয়ে গেল, টিচারের মূল কাজ কিন্তু
শুরু হয়ে গেল এই সিবিএলএম তৈরি করার মাধ্যমে। সিবিএলএমটা আমরা গত ক্লাসে দেখেছি যে সিবিএলএম জিনিসটা কি, সেখানে সিএস বলতে কি বোঝায়, কারিকুলাম ডকুমেন্ট বলতে কি বোঝায়, সেই কারিকুলাম ডকুমেন্ট থেকে যে সিবিএলএমটা আমরা ডেভেলপ করব সেই বিষয়টা নিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করা হয়েছে। সেই সিবিএলএম এর মধ্যে কি কি বিষয় থাকবে সবগুলো কিন্তু কথা আমরা বলেছি। একটা সিবিএলএম এ প্রধান কি কি জিনিস থাকতে হবে মনে আছে? তিনটা মেইন জিনিস কি বলেছি স্যার? সেলফ চেক, অ্যানসার শিট আর জব শিট। প্রথমে বলা হয়েছে একটা হলো ইনফরমেশন শিট। সেই ইনফরমেশন শিটে হ্যাঁ সেলফ চেক ওগুলো থাকতে পারে। একটা হলো ইনফরমেশন শিট, আর একটাকে বলা হচ্ছে জব শিট, আর একটা বলা হচ্ছে স্পেসিফিকেশন শিট। এই তিনটা থাকবে। তিনটা অ্যাকচুয়ালি না, তিনটার মধ্যে ওই যে দুটা এডিশনাল কথা বলা হলো যে ইনফরমেশন শিটের মধ্যে অতিরিক্ত আরো দুটা কথা থেকে যায়, হ্যাঁ সেটা সেলফ চেক যেটা বললো, অ্যান্সার স্ক্রিপ্ট যেটা, সেটাও ওর মধ্যে থাকবে। যাই হোক, প্রধানত যদি কেউ বলে তিনটা তাহলে হবে ইনফরমেশন শিট, তারপরে যদি বলে জব শিট এবং স্পেসিফিকেশন শিট, হ্যাঁ এটা বললেও চলবে, পাঁচটা বললে সবচেয়ে ভালো হয়। যাই হোক, তাহলে ওরকম শিটটা কিন্তু আমার একটা এভিডেন্স আকারে বানাতে হবে। তাহলে এভিডেন্স আকারে যদি আমি ওই রকম একটা শিট বানাতে চাই, তাহলে কিন্তু আমাকে আগে ক্লিয়ার কনসেপশন হতে হবে যে আমি যে কোন টপিক নিয়ে আমি ক্লাস কন্ডাক্ট করব, কোন টপিকের উপরে আমি কাজ করব, কোন জবটা নিয়ে আমি এটা ডেমনস্ট্রেশন করব। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাকে কিন্তু এই চিন্তা মাথায় আসতে হবে, কারণ যেই জবটা নিয়ে আমি কাজ করব সেই জবের রেসপেক্টে আমার ইনফরমেশন থাকতে হবে ইনফরমেশন শিটে, সেই জবের রেসপেক্টে আমার অ্যাক্টিভিটি শিট থাকতে হবে, সেই জবের রেসপেক্টে আমার জব শিট তৈরি করতে হবে, সেই জবের রেসপেক্টে আমার স্পেসিফিকেশন শিট তৈরি করতে হবে। তাহলে প্রথমে মাথায় আমাকে ধরে নিতে হবে যে আমরা কোন টপিকের উপরে ক্লাস নিব, অর্থাৎ আমরা যে অকুপেশনের সঙ্গে জড়িত সেই অকুপেশন থেকে আমাকে একটা ওর মধ্যে যে ইউনিটটা আছে তার মধ্যে থেকে যে অকুপেশনাল যে কাজগুলো আছে তার থেকে আমাকে একটা কাজ চুজ করে নিতে হবে। সেইটা ধরেই কিন্তু আমাকে এই সমস্ত কাজগুলো করব। তাহলে আমরা যদি দেখি বা বুঝতে চেষ্টা করি যে সেই জায়গায় কি ধরনের আমাদের অকুপেশনে কি কি জিনিস আছে, তাই না? তাহলে আমাকে সিএস ধরে কিন্তু কাজগুলো করতে হবে। সবকিছুর বেজে কিন্তু ওই সেই সিএসটা করে ভালো করে স্টাডি না করলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না, এটা তৈরি করতে পারবো। তো যাই হোক, আমরা যাব সেই জায়গাটায় যাব। আমরা একটু দেখি সেটা পর্যায়ক্রমিক ভাবে কিভাবে যাব, তার আগে একটু দেখি। আমরা বলছি যে কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়। লার্নিং ম্যাটেরিয়ালস আমরা নর্মালি বুঝি, কিন্তু তার আগে সেটাকে কম্পিটেন্সি বেসড বলেছে, কারণ আমরা যা কিছুই করছি আমার কম্পিটেন্সি আনয়নের বিষয়টা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আর কম্পিটেন্সি আসা মানে হচ্ছে সেই আস্ক, সেটা কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড, সেটা থাকতেই হবে সেই ক্ষেত্রে, তা না হলে আমার কাজটা হবে না। সিবিএলএমটা কি জন্য তৈরি করা হয়েছে সেগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি, কি বেনিফিট তাও আমরা জেনেছি। এবং এই কথাটা আবার বলছে যে সিবিএলএম ইজ এ লার্নিং গাইড হুইচ উইল লিড এ লার্নার থ্রো এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস। ওই যে সেই কথা, অ্যাক্টিভিটিস ছাড়া সিবিএলএম হতে পারে না, কথা বলা আছে না? তাহলে সিরিজ অফ অ্যাক্টিভিটিস কিন্তু আমার ওই সিবিএলএম এ থাকবে। তো these activities may be completed as part of structured classroom activities or you to work at your own pace. নিজস্ব চিন্তাধারায়, নিজস্ব ধারায়, নিজস্ব ভাবনায় আমরা কিন্তু ওই কাজটা সম্পন্ন করতে সক্ষম হব। ক্লাসে আমরা এটা কমপ্লিট করব এই অ্যাক্টিভিটিস গুলো, এবং সেটা নিজের চিন্তাধারায় নিজস্ব ভাবেই কিন্তু আমাকে এই কাজটুকু সম্পন্ন করতে হবে। অন্যরা হেল্পিং হ্যান্ড থাকলেও আমাকে এই সিবিএলএম কে স্টাডি করে কিন্তু আমি নিজেই কাজ করার মতন দক্ষতা আমার মধ্যে তৈরি হতে পারে। দিস
activities will ask you to complete associated learning and participates activities in order to gain knowledge, skills you need to achieve the learning outcome. তাহলে আমার যে ধরনের নলেজ আমাকে গেইন করতে হবে, যে ধরনের স্কিলস আমার মধ্যে আনয়নের প্রয়োজন হবে, হ্যাঁ, সবগুলো বিষয় কিন্তু আমি এই সিবিএলএম স্টাডি করে পেতে পারি। যে এই যে সবাইকে সিবিএলএম দিয়ে দেয়া আছে তাতে সুবিধা কি, সিবিএলএমটা যদি কেউ ভালো করে স্টাডি করে, ওখান থেকে যদি ইনফরমেশন শীট থেকে ইনফরমেশন গুলো যদি নেয়, সেখানে সেলফ চেক হ্যাঁ আছে, অ্যান্সার স্ক্রিপ্ট আছে, সেখানে প্রত্যেকটা মানে ইনফরমেশনের রেসপেক্টে কি কি ধরনের নলেজ ওখান থেকে নিতে হবে, সেখানে কিন্তু কিছু সেলফ চেক আছে, সেটা নিজে নিজে ওই উত্তরগুলো দিয়ে নিজে কনফিডেন্ট হতে পারে যে হ্যাঁ ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সবকিছু পারফর্ম করার মতন ক্যাপাবিলিটি আমার মধ্যে তৈরি হয়েছে। তো এই জায়গাটা এনশিওর করবে, সে নিজেই করবে, ওই অ্যাক্টিভিটিস গুলো দেখে নিজে নিজে সেই অ্যাক্টিভিটিস গুলো করবে, তাতে নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আমি কি বুঝাইতে পেরেছি সিবিএলএম এর ইম্পর্টেন্সটা? এখানে অ্যাক্টিভিটিস একটা মুখ্য ব্যাপার, এবং সেটা যদি নিজে নিজে করতে সক্ষম হই তাহলে আমার মধ্যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটাই ডেভেলপ হয়ে যাবে। এটা 51 নাম্বার পেজে আছে 7.4, যেটা আমরা সেটা নিয়ে কাজ করছি, রিভিউ লার্নিং ম্যাটেরিয়ালস। কিন্তু তার আগে আমরা সিবিএলএমটা আগে বুঝে নিচ্ছি, নাহলে কিভাবে রিভিউ করব। রিজনস ফর ইউজিং সিবিএলএম, আমরা কেন সিবিএলএম ইউজ করি, একেবারে পরিষ্কার কথা। লার্নিং ইজ সেলফ পেসড, তাহলে সেলফ পেসড লার্নিং ঘটানোর ক্ষেত্রে এই সিবিএলএমটা আমাকে হেল্প করতে পারে। এইটা যেভাবে লেখা আছে, প্রণয়ন করা আছে, সেই ধারাবাহিকতায় নিজে নিজে স্টাডি করি, তাহলে আমি নিজেই ওখান থেকে পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করতে পারবো। কারণ ওখানে তো ওই জন্য আমাকে নমিনাল আওয়ার সেট করে দিয়েছি, যেটুকু আমি ক্লাসে করি না কেন নিজে আবার এই সিবিএলএমটা স্টাডি করতে হবে খুব ভালো করে, ধারাবাহিক হবে। তাহলে আমরা এইখানে এই ধরনের কম্পিটেন্সি আমাদের মধ্যে আসতে পারে। লার্নিং ইজ স্টুডেন্ট সেন্টার্ড, ওই যে লার্নিং যেহেতু এখন স্টুডেন্ট সেন্টার, নট টিচার সেন্টার। টিচার বলে দিল সেইভাবে ছাত্ররা চলবে, নেভার। ছাত্র যেভাবে শিখতে চায়, ছাত্রকে যে ধরনের সহযোগিতা করা লাগবে, ছাত্র যে জিনিসটা পেতে চায় সব সহযোগিতা করা হবে। কিন্তু সেই এই লার্নিং যদি স্টুডেন্ট সেন্টার্ড হয় তাহলে ওখান থেকে কিন্তু সে লার্ন করবে এবং ওই অনুযায়ী সে সহযোগিতা নিতে পারবে। এটা একটা কারণ যে সিবিএলএম তৈরি করা। সিবিএলএম থাকলে এই স্টুডেন্ট সেন্টার্ড হইতে সে লার্নিং করতে পারে। ডেভেলপ লার্নিং মাস্টারি, সে মাস্টারি করতে সক্ষম, মানে দ্যাট ইজ ওই যে লার্নিংটা সে যদি নিজে রপ্ত করে তাহলে সে নিজেই ওই টপিকের উপর কথা বলার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যায়। যেহেতু ওই সিবিএলএম এর ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা মেনটেন করে সে নিজেকে নিজের ওই সাবজেক্টের মাস্টার হিসেবে মনে করতে পারে, ডেভেলপ করতে পারে। ইমিডিয়েট ফিডব্যাক অন দ্য অ্যাচিভমেন্ট অফ লার্নিং অ্যান্ড ট্রেনিং ইজ ওয়েল প্ল্যান। তাহলে সে তার মধ্যে এইখানে ইমিডিয়েট ফিডব্যাক পেতে পারে। ওই যে বললাম যে যেমন সেলফ চেক করার পরে কিন্তু সে অ্যান্সার স্ক্রিপ্ট দেখে সে নিজেই ফিডব্যাক পেয়ে যাচ্ছে। লার্নিং অ্যাচিভমেন্ট ফিডব্যাক সেখান থেকে আনয়ন করা সম্ভব হচ্ছে। এবং ট্রেনিংটা ওয়েল প্ল্যান্ড ভাবা যায় যে কোনটার পরে কোনটা করবে, কতটুকু কোন সময় বলবে, কোন কাজটা কোন সময় করবে, হ্যাঁ এইভাবে সুন্দরভাবে প্ল্যান করা যেতে পারে ওই সিবিএলএম এর রেসপেক্টে। তাহলে সিবিএলএম কিন্তু নর্মাল যে বই সেটার মতন কিন্তু না, এখানে অনেক কিছু এখানে জড়িত হয়ে গেছে, যেটাকে স্টাডি করে একটা স্টুডেন্ট সে নিজেকে তৈরি করে ফেলতে পারে, এতটা ইম্পর্টেন্স এখানে দেওয়া হয়েছে। The major part of CBLM's content which are, এই যে সেই কথাটা আসছে এই পরীক্ষায় আসে, মেজর পার্ট কি কি? ইনফরমেশন শীট, তার সঙ্গে রয়েছে সেলফ টেক শীট, অ্যান্সার স্ক্রিপ্ট, দেন জব শীট, স্পেসিফিকেশন শীট। সো পরীক্ষা স্যার কোশ্চেনটা কি রকম হতে পারে স্যার? মেজর পার্ট অফ CBLM না, মেনশন দ্য মেজর পার্ট অফ CBLM, রাইট ডাউন দ্য মেজর পার্ট অফ CBLM। স্যার এখানে যে পয়েন্ট বুলেট পয়েন্ট আছে স্যার সবগুলাই দিবেন স্যার, যেমন সবগুলো সব একেবারে না পারলে ইনফরমেশন শীট, জব শীট, স্পেসিফিকেশন শীট, এই মিনিমাম তিনটা বলতে হবে।
বেস্ট হচ্ছে 5টা বলা। 51 নম্বর পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন এটা যথেষ্ট আছে। আমরা যখন এখন তৈরি করব বলছি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু খেয়াল করতে হবে আমি যে সিভিএলএমটা এখন যে টপিকের উপরে তৈরি করব সেই ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। আমার কিন্তু এভিডেন্স তৈরির বিষয় আছে এই সিভিএলএম তৈরি, এবং সেটাও কিন্তু একই কথা বলছি যে ফ্রম দ্য ভেরি বিগিনিং বলছি যে আমি তৈরি করা থেকে এই সিভিএলএম তৈরি করা থেকে যাবতীয় ফাংশন ট্রেনিং এর আমাকে নিজে হাতে করতে হবে। অনেকগুলো কাজ আছে, আমরা দেখব কোনটা কোনটা করতে হবে। এই মেজর পার্টের মধ্যে কি আছে, যেমন জব শিট সংক্রান্ত বলছে, জব শিট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ স্পেসিফিক জব। একটা সুনির্দিষ্ট জব কিভাবে করবে ধারাবাহিকভাবে, কোনটার পরে কোনটা কাজ করবে, সেই ধারাবাহিকতা জব শিটের মধ্যে থাকবে। প্রথমে কি নিতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এই সব কিছু ওই জব শিটে মেনশন করা আছে বা থাকবে। দিস ইজ ইউজড when a basic task, operation or process needs to be mastered before doing the job. সে জবটা করার আগে সে ভালো করে এই জব শিটটা স্টাডি করবে। এখানে বেসিক কথাগুলো সুন্দর করে বলা আছে যে ওই টাস্কের ধারাবাহিকতা আছে এবং অপারেশনাল যে প্রসেস সেটা ওখানে ব্যক্ত করা থাকে। লিস্ট অল দ্য স্টেপস a worker will need to complete the job. একজন ওয়ার্কার সে তার কাজটা কমপ্লিট করতে গেলে প্রত্যেকটা স্টেপ লিস্ট অনুযায়ী সে সম্পন্ন করবে, এটা জানতে হবে তাকে। তাহলে জব শিটে এই ডিটেলসটা কিন্তু থাকে, এটা আমরা জানলাম। সুতরাং আমরাও জব শিট তৈরি করব, সেখানেও আমাদের এই যে কাজের ধারাবাহিকতা পর্যায়ক্রমিকভাবে লিখতে হবে জব শিটের মধ্যে। স্পেসিফিকেশন শিট, এই যে স্পেসিফিকেশন শিট এইটা কিন্তু ওই যে লার্নিং আউটকামের একটা কন্ডিশন এসে জায়গায় এই কথা কন্ডিশন গুলো এখানেও লেখা থাকতে পারে। সেজন্য কখনো কখনো লার্নিং আউটকামে কন্ডিশন না লিখলেও অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন শিট আমরা কন্ডিশনটা পেয়ে যাই। এখানে পরিষ্কার করেছে, ইন এ স্পেসিফিকেশন দেয়ার ইজ এ সেট অফ কন্ডিশন স্পেসিফিকেশনস ডায়াগ্রাম অফ এক্সিস্টিং জব হুইচ ইজ রিকোয়ার্ড টু পারফর্ম দ্য জব। তাহলে আমি যে জবটা পারফর্ম করব সেখানে যদি তার কোনো ড্রয়িং থাকার প্রয়োজন থাকে তাহলে সেই স্পেসিফিকেশনে সেই ড্রয়িংটা থাকবে। সেখানে স্পেসিফিকেশন থাকবে ডিটেলস, কি কি মালামাল আমাদের লাগবে কাজ করতে গেলে, হ্যাঁ, টুলস, ইকুইপমেন্ট, তার স্পেসিফিকেশন একেবারে কোন ধরনের জিনিস লাগবে তার স্পেসিফিকেশন বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, কতটুক কয়টা লাগবে, কি পরিমাণ লাগবে, তার পরিমাপটা কি, পরিমাপ বলতে বোঝাচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ অনেক ধরনের ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হতে পারে অন্য ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সে তার মেজারমেন্টের প্রশ্ন থাকতে পারে যে কত ইঞ্চি ফ্ল্যাট হবে, অথবা অন্য কথাও যদি সেখানে মেনশন করার মতন বিষয় থেকে থাকে তাহলে স্পেসিফিকেশনে এই ডিটেলসটা আমাকে মেনশন করতে হবে। কন্ডিশন ও সেট কন্ডিশন থাকতে পারে যে এত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে ওই কাজটা, হ্যাঁ। তাহলে অনেকগুলো কথা, জব শিট এবং স্পেসিফিকেশন যদি শিট যদি কেউ দেখে ভালো করে সে তাহলে তার কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। সুতরাং আমাকে ওইভাবেই তৈরি করে দিতে হবে জব শিট স্পেসিফিকেশন। ফাইনালি যেটা ইনফরমেশন শিট, শুরুতে বলা যেত, এনিওয়ে ইনফরমেশন শিট, দ্য ইনফরমেশন সাপোর্টস দ্য জব শিট। এই যে জব শিটে আমি যে ধারাবাহিকতার কথা বলেছি যে কোনটার পরে কোনটা থাকবে, তাহলে সেই যে জিনিসগুলো আমি ব্যবহার করব, সেই যে ধারাবাহিকতার ব্যবহার করব তার আগে তো আমার নলেজ থাকতে হবে। ওই বিষয়ের উপরে যদি আমার পরিচ্ছন্ন নলেজ না থাকে তাহলে কিন্তু আমি ওই জব শিট অনুযায়ী জব শিট বানাতেও পারবো না, জব শিট অনুযায়ী কাজ করতে পারবো না। তো ওই জব শিট অনুযায়ী কাজ করতে গেলে যে যে ইনফরমেশন তার জানা থাকা দরকার সেটা আমার নলেজ এরিয়া এবং সেটা ইনফরমেশন শিটে থাকতে হবে। দ্যাট ইজ টু পারফর্ম দ্য জব রিকোয়ার্ড আন্ডারপিনিং নলেজ are included in the information sheet. তাহলে ইনফরমেশন শিটে আন্ডারপিনিং নলেজ মানে অত্যাবশ্যকীয় জ্ঞান, যেটা যেটা ছাড়া কাজটা করা সম্পূর্ণ নয়, এই অত্যাবশ্যকীয় নলেজটাকে আমরা বলছি আন্ডারপিনিং নলেজ। এই আন্ডারপিনিং নলেজটা আমরা কোথা থেকে লার্ন করব? থ্রু ইনফরমেশন শিট। তাহলে ইনফরমেশন শিটে যেই কাজ করতে গেলে যে নলেজটুকু মিনিমাম থাকা দরকার
সেটা অবশ্যই ইনফরমেশন শিটে লিপিবদ্ধ থাকতে হবে। তাহলে তিনটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা থেকে তার নলেজ, হ্যাঁ, আর একটা থাকে তার স্কিল এবং অ্যাটিটিউড, দুটাই আসে। আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ইনফরমেশন শিট, একটা ইনফরমেশন শিট যখন লিখবে তার কি কি বৈশিষ্ট্য থাকে, অনেক সময় এটাও পরীক্ষায় আসে। ফ্রি ফ্রম ভায়োলেশন অফ কপিরাইট ল, আমি যে ইনফরমেশন শিটটা তৈরি করব, সেই শিটটা তৈরি করার ক্ষেত্রে আমি যে ইনফরমেশন গুলো গ্যাদার করব, মেবি আমি ইন্টারনেট থেকে গ্যাদার করতে পারি, অন্য কোনো বইয়ের থেকে সংগ্রহ করে আমি লিখতে পারি। কিন্তু প্রশ্ন আছে যে কারো জিনিস যদি হুবহু আমি নেই, সে তা কিন্তু কেউ যার লেখা যে বই সে কিন্তু আপত্তি করতে পারে। তাহলে তার লেখা যদি কোনো জিনিস আমি বইতে সংযুক্ত করতে চাই, তাহলে তার অনুমতি নিয়ে আমাকে করতে হবে। এটা হলো নর্মাল ফেনোমেনা, নর্মাল কথা। তো এই জায়গাটা আমরা অবশ্যই গুরুত্ব দিব যে একটা বৈশিষ্ট্য হতে হবে ফ্রি ফ্রম ভায়োলেশন অফ কপিরাইট, তার মানে কপিরাইট ল, হ্যাঁ, এটাকে ভায়োলেট করা যাবে না। contain information essential to the attainment of the learning outcomes, তার মানে বলছে এখানে এসেনশিয়াল যে ইনফরমেশন গুলো, হ্যাঁ, এই আমরা প্রত্যেকটা সিবিএলএম এর শুরুতে আমরা বলে দিই যে হোয়াট ইজ আওয়ার লার্নিং আউটকাম। তাহলে ওই যে লার্নিং আউটকাম, সেই লার্নিং আউটকামটা দিকে যাতে আমরা পৌঁছাতে পারি, হ্যাঁ, অ্যাটেন্ড করতে পারি, অ্যাটেনমেন্ট হয়, তার জন্য যতটা ইনফরমেশন দরকার পুরা ইনফরমেশনটা জানি ইনফরমেশন শিটে থাকে। হ্যাজ এ টাইটেল দ্যাট গিভস সাম আইডিয়া অফ দ্য কভারেজ অফ দ্য শিট, তাহলে আমি যে শিটের উপরে যে টাইটেলটা ব্যবহার করব ইনফরমেশন শিটে, সেই টাইটেলটা পড়েও জানি বুঝতে পারি যে এর ভিতরে কি নলেজ গুলো পাওয়া যেতে পারে। তাহলে টাইটেলটা অমনভাবে সুন্দরভাবে সেট করতে হবে। Approach in terms of content and presentation is appropriate to the interest and reading level of the learners. সে বলছে এখানে যে কন্টেন্টটা এমন ভাবে থাকবে যেটা পড়ে পার্টিসিপেন্ট তারা জানি ইন্টারেস্ট পায়, ইন্টারেস্ট গ্রো হয়, প্রেজেন্টেশনটা সেভাবে আসতে হবে এবং সেখানে রিডিং লেভেলটা লার্নারের জন্য সুইটেবল হয়, যাতে সে বুঝতে পারে লার্নার। The layout, text and drawing are attractive in appearance and legible and has uncommon terms marked for further defining as acknowledgement per copied part of the sheet. যে বলা আছে আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেইগুলো যেভাবে স্টার মার্কিং করে দিয়ে পরে ফুটনোট দেওয়া যেতে পারে, হ্যাঁ, অথবা আরো গুরুত্ব দেওয়ার জন্য আন্ডারলাইন করে মেনশন করে দেওয়া যেতে পারে, যেভাবে লেআউট করা যায়, টেক্সটের ড্রয়িং করা মানে সেই সেট করা যায়, সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো কপিরাইট ভায়োলেশন করা যাবে না, বলা হয়েছে লার্নিং আউটকামটা যাতে পরিপূর্ণভাবে এই ইনফরমেশনে ফুটে ওঠে, যাতে ওই লার্নিং আউটকামে অ্যাচিভ করা যায়, হ্যাঁ, সেই জায়গাটার কথা বলেছে। অ্যাপ্রোচ করতে বলেছে যে এখানে ইন্টারেস্টিং করে লেখা লিখতে হবে যাতে পড়ে আনন্দ পায়, রাইটার আরো স্টুডেন্ট ওই ধারাবাহিকতায় পড়তে চায়, সেই রকম ইন্টারেস্ট গ্রো করে লিখতে হবে জিনিসগুলোর ক্ষেত্রে। এবং যেখানে যেখানে ফুটনোট দেয়া, হ্যাঁ, বা অন্য ধরনের মার্কিং করা থাকা দরকার, সেইগুলো না এখানে বৈশিষ্ট্য আকারে থাকতে পারে। তাহলে এখানে 4টা বৈশিষ্ট্য মেনশন করেছে। এবার আসি যে আন্ডারপিনিং নলেজ কি, অত্যাবশ্যকীয় জ্ঞান, যেটুকু না হলেই সে কাজ করতে পারবেই। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জব শিট আর ইনফরমেশন শিট। এখন আপনার জব শিটে তো কাজের এটা ধারাবাহিক ভাবে বর্ণনা থাকে, আর ইনফরমেশন শিটে কি স্যার তাহলে একটু বিশদভাবে থাকে? বিশদভাবে তার থিওরিটা অবশ্যই জানবে। একটা সে কম্পিউটারে কাজ করবে, কম্পিউটারে কি সে জিনিসটা যদি না জানে, তা একটা তৈরি করবে, কথার কথা একটা জব কোন একটা জব তৈরি করবে, সেটার কত প্রকারভেদ জানবে, সেটা সংজ্ঞা জানার প্রয়োজন হতে পারে,
হ্যাঁ, সেই সংক্রান্ত ব্যাপার, যেই জিনিসটা আমি ইউজ করব সেইটারই সম্পূর্ণ নলেজ তার এখানে থাকতে হবে, মিনিমাম যেটা আন্ডারপিনিং নলেজ আসছে। আমরা এক্সাম্পল দিয়ে কথা বলবো, আশা করি বোঝা যাবে তখন। আচ্ছা। It is important that you identify the underpinning knowledge necessary for learners so that they can meet the session learning outcomes. তাহলে আমার ওখানে এমন ভাবে যে মানে নলেজটা ওখানে প্রয়োগ করতে হবে, আন্ডারপিনিং নলেজ, যেটুকু জানলে, যেটুকু মিনিমাম জ্ঞান যেটুকু থাকবে সেটুকু জানলে পরে সে ওই লার্নিং আউটকামটা তার সম্পন্ন হয়, এতটুকু জ্ঞান ওই ইনফরমেশন ওখানে থাকা প্রয়োজন। দিস ইজ মাস্ট নো, অবশ্যই এটা জানতে হবে, মাস্ট নো। আন্ডারপিনিং নলেজ মানে মাস্ট নো, জানতেই হবে, মাস্ট নো ইনফরমেশন and refer to key concept or information associated with these outcomes. If they do not have this knowledge, then they are not likely to be able to demonstrate competence by achieving the outcome. তাহলে যদি তার এই নলেজ না থাকে তাহলে কিন্তু সে ডেমনস্ট্রেট করতে পারবে না এবং কম্পিটেন্ট হবে না। Once you have found a task, the first step is to decide what information from the analysis is essential to meet the learning outcome. তাহলে এই লার্নিং আউটকাম মিট করার জন্য কোন কোন ইনফরমেশন গুলো আমাকে জানতে হবে, এটা প্রথম কথা। এবং সেটা আমরা বুঝতে পারি অ্যাজ পার জব শিট এবং এক্সপ্রেশন শিট, প্রয়োজন হলে সেটা দেখেও বুঝতে পারবো যে ওখানে কি কি কাজের ধারাবাহিকতা আছে, তাহলে কোন কোন জিনিস ব্যবহার করেছে, তাহলে তার থিওরি নলেজ কি আসা উচিত, কি কি এক্সপ্রেশন শিট আছে। তাহলে এই দুটো দেখলে, জব শিট এবং এক্সপ্রেশন শিট দেখলে আমরা বুঝতে পারবো যে ইনফরমেশন শিটে কি থাকা উচিত। And after that, what would be covered only if there is time to spare. যদি সে আরো যদি সেই যে নির্ধারিত টাইম এর মধ্যে যদি কাজটা সম্পন্ন করতে হয়, তাহলে টাইম স্পেয়ার করতে গেলে আরো কিছু নলেজ যদি সে নিতে পারে, মাস্ট নো এর বাইরেও আরো এডিশনাল কিছু নলেজ নিতে চাইলেও সেটাও আমাকে থাকতে হবে। তার মানে ইনফরমেশন শিটে মাস্ট নো যেটা সেটা তো থাকবেই, এর বাইরেও কিছু জিনিস থাকতে পারে। এ ইউজফুল মডিউল ফর দিস ইজ এ জব টার্গেটেড। তাহলে এই একটা ইউজফুল মডিউল হবে তখনই যদি জব টার্গেট করে আমি কাজটা তৈরি করি, তাহলেই হবে সেটা ইউজফুল মডেল। ফলো দ্য জব শিট অ্যান্ড এক্সপ্রেশন শিট ইফ নেসেসারি। তাহলে প্রয়োজন হলে এই শিটগুলো আমরা দেখব। আমরা বলেছি মাস্ট নো, শুড নো, উড নো। তাহলে মাস্ট নো যেটা সেটা তো জানতেই হবে, এবং শুড নো এরপরেও সে বিষয়গুলো আরো কিছু জিনিস তাকে জানতে হবে, নাহলে ওই মাস্ট নো জায়গায় সে পারফর্ম করতে অনেক সময় পারে না। উড নো, তাহলে এইটাও তার একটা বাউন্ডারি, তিনটা অংশ দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে মাস্ট নো ব্যাপারটা একটা কোর নলেজ। মাস্ট নো বলতে বোঝাচ্ছে দ্য ইনফরমেশন, স্কিলস অর কোয়ালিটিস দ্য ট্রেনিজ মাস্ট হ্যাভ অ্যাকোয়ার্ড টু বি এবল টু অ্যাচিভ দ্য লার্নিং আউটকাম। হ্যাঁ, তাহলে লার্নিং আউটকাম অ্যাচিভ করতে গেলে তাকে ওই নলেজ, ওইটা তার নলেজ এবং স্কিল অ্যাকুয়ার করতে হবে, অর্জন করতে হবে ইনফরমেশন থেকে বা মাস্ট নলেজ জানে। শুড নো এডিশনাল ইনফরমেশন অফ অ্যান ইম্পর্ট্যান্ট বাট লেস ক্রিটিক্যাল নেচার। হ্যাঁ, তাহলে খুব জটিল ভাবে ভাবার কোনো কারণ নাই, কিন্তু এটাও ইম্পর্ট্যান্ট। would know other information relating to the work which would be of use but is not essential. থাকলে ভালো, জানা থাকলে ভালো, কিন্তু এসেনশিয়াল না। 54 নাম্বার পেজ। যেমন এবার প্র্যাকটিক্যালি কাজে আসে, যে জবটা একটা ধরলাম, পেইন্টে ওয়াল, একটা ওয়ালে পেইন্ট করবে, এটা একটা জব হতে পারে না? ওয়ালে রং করা, এটা একটা জব। আমরা চা বানাবো, এটা একটা জব। আমরা ভাত রান্না করবো, এটা একটা জব। আমরা যে জবটার কথাই চিন্তা করি না কেন, ওই জবটার ক্ষেত্রে এসেনশিয়াল পার্ট কি কি এখানে বলছে। আন্ডারপিনিং নলেজ হচ্ছে কোনগুলো, এই কাজটা করতে গেলে আমি যদি ওয়ালে রং করতে যাই, তাহলে কি ধরনের ওয়াল, তাহলে যে আমি ওয়ালের টাইপ সম্বন্ধে জানি না, তাহলে কিভাবে আমি রং করব? আমি ওয়ালের প্রকারভেদ যদি না জানি, তাহলে কিন্তু ভালো রং করার সুযোগ ঘটবে না। কোন ওয়ালে কোন ধরনের রং করা যায়
সেটা জানতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে টাইপস অফ অল এটা জানতে হবে, থিওরিটিক্যাল নলেজ তার আসতে হবে। টাইপস অফ ব্রাশেস, যে ব্রাশ দিয়ে আমি রং করবো, তাহলে কতটুক মোটা, কতটুক চওড়া, কি ধরনের ব্রাশ ব্যবহার করব। একটা রং করার জন্য ভ্যারাইটিস টাইপের ব্রাশ আছে, ফ্ল্যাট ব্রাশ আছে, অনেক ধরনের। এখন মডার্ন বার্জার পেইন্টিং এর করার জন্য একেবারে মডার্ন সে ব্রাশ এগুলো না আছে। সো ব্রাশের যে ধরন সেটা তাকে পরিষ্কার জানতে হবে, ওইটাও সে মাস্টনোর মধ্যে পড়ে এবং এই ইনফরমেশন শিটে এই সংক্রান্ত বর্ণনা থাকবে। টাইপ অফ পেইন্টস, কত ধরনের রং আছে, অথবা রঙের কম্বিনেশনটা কি, হ্যাঁ, রংটা এটা কতদিন তার স্টাবিলিটি, সেটা নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে কিনা, কোন ধরনের অলে কোন ধরনের পেইন্ট হবে। তাহলে এই যে কথাগুলো, এইটা কিন্তু এসেনশিয়াল। এইটুকু কথা না জানলে সে কিন্তু ওই কাজই করতে পারবে না। এবং নট অনলি দ্যাট, এট দ্য সেম টাইম অলসো দ্য অ্যাটিটিউড লাইক ক্লিন ব্রাশেস আফটার ইউজ। প্রতিটা সময় আমি ব্যবহার করার পরে রংটা, যে ব্রাশ দিয়ে আমি রং করছি সেটাকে যদি আমি সঙ্গে সঙ্গে কাজ শেষে ক্লিন না করে থাকি, তাহলে পরে আর ইউজ করা যাবে না, নষ্ট হয়ে যাবে ব্রাশ। তাহলে এই যে একটা অ্যাটিটিউড, যে না আমার রং করতে গেলে এই অ্যাটিটিউডটা আমার থাকতে হবে, কাজের শেষে আমাকে ব্রাশটা ক্লিন করে রাখতে হবে, অন্যান্য জিনিসপত্রগুলো না যথাযথ জায়গায় গোছায় নির্দিষ্ট প্লেসে রাখতে হবে, এই ধরনের অ্যাটিটিউড। তাহলে মিনিমাম অ্যাটিটিউড থাকতে হবে যে ব্রাশটা যাতে নষ্ট না হয়। তাহলে এইটা হলো এই মিনিমাম কথা। এর চেয়ে আরো বেশি জানতে হতে পারে, কিন্তু এইটুক জিনিস না জানলে সে কিন্তু কাজই করতে পারবে না। তাই বলছে এটা মাস্ট নো ওই জবের ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পেরেছি কথাটা এখন? জি স্যার। স্যার ওকে, একটা এক্সাম্পলে আসছে, আরো একটা এক্সাম্পল দিয়ে আসি। মিস্টার রহিম ইজ এ ওয়েটার অফ ওয়েস্টিন হোটেল। He is serving breakfast for his customer, so that he will need to operate an automatic toaster machine to prepare the toast. তাহলে সে একটা হোটেলে, ওয়েস্টিন হোটেলে চাকরি করে, তাহলে তাকে ব্রেকফাস্ট সরবরাহ করতে হবে। ন্যাচারালি এখানে ব্রেড, টোস্টেড ব্রেড গুলো সে প্রোভাইড করে থাকে। তাহলে টোস্টেড ব্রেড টোস্ট করতে গেলে তাহলে সেই অটোমেটিক টোস্টার মেশিন সেটাকে অপারেট করা তার জানতে হবে। তা সে যদি এটা না জানে তাহলে এই জবে সে কাজ করতে পারবে না পারফেক্টলি। তাহলে এখন দেখি যে টোস্টার মেশিন অপারেশনের ক্ষেত্রে কি কি নলেজ বা কি কি জিনিস দরকার। এই যে একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম দিচ্ছি, এইটা কিন্তু আমাকে ডেভেলপ করতে হবে। রিমেম্বারিং, ওইখানে যেমন আমরা ডেভেলপ করব আমাদের সিবিএলএম, তেমনি ভাবে কিন্তু এটাও আমাদের একটা টাস্ক। এই টাস্কটাও কিন্তু আমাকে, এই টাস্ক শিটটা আমাকে ঠিক একইভাবে আমরা যে জবটা চুজ করব তার জন্য এরকম একটা টাস্ক শিট অ্যানালাইসিস ফর্ম কিন্তু আমাদের এই মানে ইউনিটের মধ্যে কাজ আছে, সেটা আমরা করব। তাহলে টাস্কের নাম কি? সে বলেছে অপারেট অ্যান্ড অটোমেটিক টোস্টার। এই যে শব্দটা অপারেট অ্যাক্টিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, অপারেট অ্যান্ড অটোমেটিক টোস্টার। তাহলে অটোমেটিক টোস্টার অপারেট করাটা একটা কাজ। ক্লিয়ার? এইখানে চারটা অংশ ভাগ করেছে। একটা বলছে এলিমেন্টস, কি কি এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্টস এর রেসপেক্টে নলেজে কি থাকবে, স্কিলসে কি থাকবে, অ্যাটিটিউডে কি থাকবে। এইখানে আমি যা কিছু নলেজ মেনশন করব এটাই চলে যাবে ইনফরমেশন শিট। বোঝা গেছে কি? আমি যা কিছু নলেজে এখানে দেখাতে চাইবো এই কথাগুলো কোথায় পাবে? মাস্ট নো। তাহলে কোথায় পাবে? এখানে ইনফরমেশন শিটে। আমি যে সিবিএলএম করছি সেই সিবিএলএম এ যদি এই নলেজ ওখান থেকে সংগ্রহ করতে না পারে তাহলে হবে না, কারণ আমার কাজ তো যা কিছুই করি না কেন তা কিন্তু আমার ইনফরমেশন শিটে থাকতে হবে। এটাই কিন্তু স্টুডেন্টরা ইউজ করবে। স্কিলস, এই যে স্কিলস এর কথা বলছে, তাহলে স্কিলস কি? স্কিলস কিন্তু আমার ওই যে স্টেপগুলো জব শিটে থাকবে। জব শিটে আমরা বলছি না কাজের ধারা কোনটা কোনটা, সেটা কিন্তু আমার স্কিলে চলে আসবে। অ্যাটিটিউড, ফাইনাল অ্যাটিটিউড যেটা, সেটা তো থাকবেই। তাহলে আমরা একটু দেখি যে কি কি রাখছে এলিমেন্টস এর মধ্যে। এই অপারেট অ্যান্ড অটোমেটিক টোস্টার এই কাজটা করতে যে তারা দেখাচ্ছে এখানে তিনটা অংশ দেখাচ্ছে। প্রথমটা ইনিশিয়ালাইজেশন, তারপরে অ্যাকশন, এন্ড ফাইনাল হলো ক্লোজিং। তিনটা, 1 2 3।
তাহলে 3টা এলিমেন্ট থাকতে পারে, 5টা এলিমেন্ট থাকতে পারে, 7টা এলিমেন্টও থাকতে পারে। এটা জবের নেচারের উপর নির্ভর করে, জবের ব্যাপ্তিতার উপরে নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে হয়তো যদি 5টা হয় তাহলে প্রথম এবং শেষ এটা সব সময় একই রকম, অ্যাক্টিভিটির মধ্যে সংখ্যা তখন বাড়বে। তো আমরা প্রথম যে ইনিশিয়ালাইজ অ্যাক্টিভিটিজ এর মধ্যে লিখেছি সেটা হলো প্রি ইউজ টোস্টার চেক। তার মানে আমি যে টোস্টার মেশিনটা ইউজ করব সেটা ব্যবহারের আগে আমাকে এটা চেক করে দেখতে হবে whether it is in a good condition or not। তাহলে এইটা চেকিং করাটা হলো প্রথম কাজ, ঠিক আছে? তাহলে এই যে এলিমেন্টস আমরা বললাম যে প্রথম যে কাজ, তাহলে সেই কাজটার রেসপেক্টে নলেজ কি হতে পারে? সেই কাজের রেসপেক্টে নলেজ হচ্ছে ইফেক্ট অফ ইউজিং অ্যান আনসেফ টোস্টার। যদি আমি আনসেফ মানে সেফ না এরকম একটা টোস্টার ইউজ করতে যাই তাহলে কি কি সমস্যা হতে পারে, তাই না? যে জন্য আমি প্রি টেস্ট করছি, কারণ টেস্ট যদি না করি তাহলে তো আমি ওইটা ইউজ করতে পারবো না। কিন্তু সেইখানে যদি ফল্টি কোনো টেস্টার ইউজ করি তাহলে তো আর সেখানে আর একটা অসুবিধা তৈরি হতে পারে। তাহলে এটা আমার থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে যে ইফেক্ট অফ ইউজিং অ্যান আনসেফ টোস্টার। যদি আমি আনসেফ টোস্টার ব্যবহার করতে যাই তাহলে কি ধরনের ইফেক্ট হতে পারে সেই থিওরিটিক্যাল নলেজ আমার থাকতে হবে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, টেস্ট করব কিভাবে, তার ধারাবাহিকতা কি? আমার যে জব শিটে যে স্টেপ গুলো থাকবে সেখানে বলছে প্লেস টোস্টার ইন এ। স্যার এখানে এলিমেন্টস গুলো তো সিএস থেকে পাবো। এলিমেন্টস গুলো এখানে যে এলিমেন্টস ইয়েস গুলো যে আছে এগুলো তো সিএস থেকে নিতে হবে। নিতে পারবো। আর নলেজ স্কিল এন্ড অ্যাটিটিউডটা কি এটা কি নিজের মতো করে লিখতে হবে নাকি পারফরম্যান্স ক্রাইটেরিয়া থেকে আসবে? ওইখানেও কিন্তু সিএস এর মধ্যেও বলা আছে কোন কোন বিষয়ের উপর নলেজ নিতে হবে। ওই যে টপিকটা আছে না, রিলেটেড নলেজ মেনশন করা আছে, ওখান থেকে বেছে বেছে নিতে পারি বা আমরা তার সঙ্গে ওই সঙ্গে এডিশনাল ক্লাস ম্যানেজ করতে পারি। বোঝা গেছে? কিছু তো কনসেপশন নিজের মতন করে আসবেই, কিন্তু বেসিক কিছু ধারণা আমরা সিএস থেকে পাবো। ওইটা যদি স্টাডি করে কেউ তাহলে সে লিখতে পারবে, ঠিক আছে? তারপরে যেটা আমরা একটা সিএস নিয়ে দেখবো, সিএসটাও আমরা ডিসকাস করব ওই এখন এই পোর্শন গুলো বোঝার জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্রথম কথা হচ্ছে প্লেস টোস্টার ইন এ সেফ লোকেশন। আমি যেটা সংগ্রহ করব সেটা একটা সেফ লোকেশনে তাকে নিয়ে রাখতে হবে, সংগ্রহ করে সেফ লোকেশনে আনলাম। চেক টোস্টার ক্যাবেল ফর সেফটি। এই যে প্রি টেস্টিং এর ক্ষেত্রে তাহলে আমাকে চেক করতে হচ্ছে ক্যাবেলটা ভালো আছে কিনা, সুস্থ কিনা, সেফটি মেজার করার জন্য এটা আমরা চেক করতে হবে। কানেক্ট টু দ্য পাওয়ার সাপ্লাই অ্যান্ড টার্ন অন। এরপরে আমি পাওয়ার সাপ্লাইতে সংযুক্ত করে এটাকে টার্ন করব যে না ঠিক আছে এটা হিট হয় কিনা ঠিক মতন, এটা টেস্ট করার জন্য। তাহলে প্রি টেস্টিং এর ক্ষেত্রে আমার এই কয়টা কাজ, হ্যাঁ, 3টা ধাপে আমি এই স্কিল অ্যাক্টিভিটিস আমরা দেখালাম। অ্যাটিটিউডটা কি? চুজ টু অ্যাকমপ্লিশড টাস্ক সেফলি। পুরো কাজটা কিন্তু এই যে টেস্টিং এর কাজটাও আমাকে সেফলি করার চেষ্টা রাখতে হবে। 2 নম্বরে বলছে ইউজ টোস্টার। এখন হলো মূল কাজ হচ্ছে ওই যে অপারেট টোস্টারের মূল কাজ কি? ইউজ টোস্টার। হ্যাঁ, অপারেট টোস্টার যেখানে আমরা ইউজ টোস্টার বলছি, পুরো কাজটাই হলো অপারেট টোস্টারের মধ্যে পড়ে। তাহলে প্রথমটা যদি আমি টেস্ট করি, পরেরটা আমি ইউজ টোস্টার বলছি। তাহলে ইউজ টোস্টার কি করে কি টেস্ট করব, টোস্ট করার ব্যাপারটা কিভাবে ইউজ করব? ইউজ এই ক্ষেত্রে আমাকে ইউজ টাইপস অফ ব্রেড সুইটেড টু টোস্টিং। তাহলে এই যে ব্রেড গুলো পিস করা, ব্রেড গুলো কিভাবে কতভাবে টোস্ট করা যায় তার একটা থিওরিটিক্যাল নলেজ আমার জানা থাকা দরকার। যদি আমি সেটা না জানি তাহলে আমি ভালো টোস্ট করতে পারবো না। তাহলে ইউজ টাইপস অফ ব্রেড সুইটেড টু টোস্টিং, মানে এই টোস্টিং মেশিনের মধ্যে যে ব্রেড গুলো আমি কিভাবে প্লেস করব, রাখবো, কতভাবে রাখা যায় সেই টাইপটা সম্বন্ধে আমার থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে। হাউ টু টার্ন টোস্টার অন, এই ব্রেডটা রাখার পরে কিভাবে আমি টোস্টারটা অন করব সেটা আমার জানা থাকতে হবে। সেফ হ্যান্ডেলিং টেকনিক, এবং এটাকে কিভাবে সেফলি অপারেট করা যায় সেই হ্যান্ডেলিং করার টেকনিকটা আমার জানতে হবে। এইগুলো থিওরিটিক্যাল নলেজে আসবে। স্কিলের মধ্যে এটা আসল কাজ, সুতরাং স্কিলটা দেখি ধারাবাহিকতায় কি করেছে। প্লেস ব্রেড ইন টোস্টার, প্রথম কাজ হচ্ছে টোস্টারের মধ্যে এইটা প্লেস করতে হবে।
এরপরে বলছে অ্যাডজাস্ট টাইমার অ্যাজ রিকোয়ার্ড, তাহলে টোস্টারে যেন তার নির্দিষ্ট টাইম আছে, তার থেকে বেশি টাইম দিলে সে হয়তো পুড়ে যাবে অথবা টোস্টই হবে না। তাহলে নির্দিষ্ট সেটিং এ এটাকে আমাকে টাইমারে সেট করে নিতে হবে। তারপরে কি অ্যাক্টিভেট টোস্টার টু স্টার্ট, তারপরে টোস্ট করার জন্য সে স্টার্ট করলো, কাজটা শুরু করলো, অর্থাৎ সুইচ অন করার মাধ্যমে সে টোস্ট করা শুরু করে দিল। তারপরে কি করছে টোস্ট ব্রেড এন্ড রিমুভ, তাহলে ওই টাইমের মধ্যে সেটা টোস্টেড হয়ে গেল, দেন সেখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। এর জন্য অ্যাটিটিউডটা কি হচ্ছে উইলিং টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ব্রেড, তাহলে এই যে আমার টোস্টারের সাইজ কি অমুক কি তমক কি এগুলো আমি আগে থেকে যদি আমি না বুঝি, এই আমার যদি অ্যাটিটিউডটা ওরকম না থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট ব্রেড, হ্যাঁ ব্রেড হওয়ার ব্যাপারে অথবা টোস্ট হওয়ার ব্যাপারে যে কতটুকু হিট দিলে এটা টোস্টিং হবে, সেই কালারটা ব্রাউন কালার, হ্যাঁ কিরকম হতে হবে, এইরকম একটা বিষয় তার কনসেপশনে থাকা উচিত। লাস্ট হচ্ছে যেটা ফিনিশিং ক্লোজিং, সেটা হলো শাটডাউন টোস্টার। তাহলে লাস্ট কাজ হচ্ছে টোস্টারটা শাটডাউন করব, এবং এক্ষেত্রেও নলেজ আমার থাকতে হবে হাউ টু ডিসকানেক্ট ফ্রম পাওয়ার সাপ্লাই, তাহলে টোস্টারটা কিভাবে অফ করে ডিসকানেক্ট করতে হয় সেটা আমাকে জানতে হবে, এবং ডিসকানেক্ট করার পরে হাউ টু ক্লিন, ওই যে এরিয়া আমি কাজ করছি এটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাকে কিন্তু ওই এরিয়াটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এই কিভাবে ক্লিন করতে হয় সেই নলেজও থাকা দরকার। টার্ন অফ টোস্টার, কাজটা কি হবে, যেহেতু শাটডাউনের কাজ, তাহলে টার্ন অফ করতে হবে। প্রথম কাজ হচ্ছে টার্ন অফ করো, তারপরে কি আনপ্লাগ টোস্টার, এবং ওইখান থেকে প্লাগ ইন করার আগে প্লাগ আউট করে নিব, হ্যাঁ টোস্টারের থেকে, এরিয়াটাকে ক্লিন করব। তাহলে কাজ কিন্তু এটা ধার মানে ধাপগুলো কিন্তু তিনটা ধাপ পরপর বলেছে। অ্যাটিটিউড কি ক্লোজ টু ইউজ টোস্টার সেফলি, সেফলি টোস্টার ক্লোজ করার যে অ্যাটিটিউড সেটা আমার থাকতে হবে, তড়িঘড়ি করা যাবে না, সিস্টেমেটিক্যালি জানতে হবে। উইলিং টু কিপ ইকুইপমেন্ট ক্লিন, এবং শুধু টোস্ট হয়ে গেলে ফেলে রেখে চলে গেলাম নেভার, ওইটা ইনস্ট্রুমেন্ট গুলো একেবারে ক্লিন করে তারপরে আমাকে যথাযথ জায়গায় প্লেস করে রেখে তারপরে যেতে হবে। সো এতগুলো বিষয় কিন্তু আমাকে পরিচ্ছন্নভাবে এই টাস্ক অ্যানালাইসিস ফর্ম থাকবে, সেখানে কিন্তু আমি যে জবটা করব ঠিক একইভাবে আমাকে এখানে লিখতে হবে, হ্যাঁ সেটা আমরা দেখব, এবং দরকার হলে শুরু থেকে আমরা স্টাডি করে নেব সিএস এ কোথায় এইসব কথাগুলো থাকতে পারে, বা একটা গাইড থাকতে পারে, পুরো জিনিসটা থাকবে না, একটা কাছাকাছি জায়গা থাকবে। 7.5 7.4 এ শেষ হয়েছে। এখন আমরা এভুলেট করব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রসেস। আমরা যেটা ডিজাইন করেছি, যেটা ডেভেলপ করেছি, সেই সিবিএলএমটাকে আমরা এভুলেট করব যে ঠিক আছে কিনা, যদি কোনো কারেকশন করা লাগে তাই করতে হবে। প্রথম কাজ হচ্ছে ডেটা কালেকশন, ওই যে আমরা এখন এই কাজটা করার জন্য ডেটা কালেকশন করবো এন্ড অ্যানালাইসিস করবো। ডেটা কালেকশন তো আমাদের কোত্থেকে হবে, আমরা সিএস এর রেসপেক্টে চিন্তা করে যে কোনো সোর্স থেকে আমার এই ডাটা কালেকশন করা লাগতে পারে। ইনপুট সোর্সেস, এই জন্য কি ধরনের সোর্স ইনপুট হবে, যেমন রিলেটিভ ইউনিট স্ট্যান্ডার্ডস, তাহলে ওই রেসপেক্টিভ ইউনিটটা আমার থাকতে হবে, হ্যাঁ ডাটা কালেকশনের জন্য। বলেছে কারিকুলাম, প্রোগ্রাম, মডিউল, যেটাই হোক, আমরা কারিকুলাম যদি বলছি অথবা প্রোগ্রাম বলছি অথবা মডিউল বলছি, যে কারিকুলামটার কথা আমরা বলছি সেটা আমাদের জানা থাকতে হবে, সেই সোর্সে সেই কারিকুলাম অনুযায়ী আমরা কাজ করব। কমিউনিটি নিডস, অর্থাৎ এই যে কাজটা শিখবে যারা, সেই কমিউনিটি এইটার উপরে কি এক্সপেক্ট করে, হ্যাঁ তাদের কি চাহিদা, কোন কোন নলেজ সেখানে থাকা উচিত, কোন কোন স্কিল ওই কাজের জন্য থাকা উচিত, কমিউনিটির যে নিডস সেটা আমাদের জানতে হবে। লার্নার্স নিডস, লার্নারের নিডস আমরা লার্নার কি জানতে পারে বা জানতে চায়, সেরকম নিডস থেকেও কিন্তু আমরা ইনপুট দিতে পারি। নিউ ইন্ডাস্ট্রি সাইটস ইন এরিয়া, ওই এরিয়ায় যদি নতুন কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে সেই ইন্ডাস্ট্রি থেকেও আমরা কিন্তু ইনপুট গ্রহণ করতে পারি। নিউ টেকনোলজি, কোনো নতুন টেকনোলজি এসে থাকে সেই টেকনোলজিকেও আমি অ্যাপ্লাই করতে পারি আমার কাজের জন্য। নিউ পলিসি, হ্যাঁ ইনিশিয়েটেড, এবং নতুন কোনো পলিসিও আমরা অ্যাডাপ্ট করতে পারি। এই যেমন নিউ টেকনোলজি বলতে আমরা এখন অনলাইনে করতেছি, আগে তো ফেস টু ফেস করতাম, এখন অনলাইনের ক্ষেত্রে কিছু নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করেছি, সেখানে জুম সম্বন্ধ বিষয় আমাকে জানতে হয়েছে বা এটার ব্যবস্থা করতে হয়েছে। একই সঙ্গে গুগল ক্লাসরুমে কিভাবে কাজগুলো করে সেই বিষয়গুলো কিন্তু নিউ টেকনোলজির আওতায় আসতে পারে চিন্তা। রিসোর্স
মোবিলাইজেশন, এই কাজগুলো সম্পন্ন করতে গেলে আমার কি কি ধরনের রিসোর্স লাগবে, ফাইন্যান্সিয়াল রিসোর্স, ফাইন্যান্সিয়াল একটা বড় রিসোর্স, আমি সবকিছু পারি, আমার টাকা পয়সা নাই, তাহলে তো আমার কাজ হবে না। হিউম্যান যে ধরনের ম্যান পাওয়ার লাগবে, এই দক্ষ, সেটা আমার জানতে হবে, থাকতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আমি কাজ করব তার ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে ভালো করে বুঝতে হবে, এবং যে কোনো টেকনোলজি, এইগুলো আমাকে বুঝতে হবে। দেন এইটা নিয়ে আমি সবকিছু করার পরে প্রথমে সব বড় করে কাজটা করব না, ছোট্ট করে আগে একটা কাজ পাইলটিং আকারে কমপ্লিট করব, ওইটা দিয়ে বুঝবো, যে ফিডব্যাক নেব যে না ঠিক আছে কিনা, অথবা আরো কারেকশন করা লাগবে কিনা। কারণ আমরা তত্ত্বগতভাবে ওইসব কাজগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে অ্যাকোমোডেট করেছি, কিন্তু ফাইনালি এটা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন আর কোনো নতুন নতুন সমস্যা আসতে পারে, সেইগুলো আমাকে বুঝতে হবে পাইলটিং টেস্ট করে। রিভিশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, তাহলে ওই পাইলট করার পরে যে ত্রুটি বিচ্যুতি আমরা পাইলাম সেটা আমরা রিভিশন দিব এবং নতুন করে অ্যামেন্ডমেন্ট করব, ডকুমেন্টে এগুলো সংযোজন করব। ইমপ্লিমেন্টেশন, দেন এটা ফাইনালি আমি ইমপ্লিমেন্টেশনে চলে যাব, এবং ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরেও কিন্তু আমাকে আবার রিভিশন এবং রিভিউ করা লাগবেই, মানে আবার রিভিউ করে এর প্রতি যত রিভিউ করব তত এটা আরো ইফেক্টিভ হবে, সিবিএলএমটা আরো কার্যকরী হতে পারে। এটাই মোটামুটি আমাদের ইয়াগুলো আসছে। কিন্তু আমাদের ইমুলেশন সিবিএলএম অনুসন্ধান করার যে বিষয়টা সিবিএলএম এর ক্ষেত্রে, one of the basic consideration here is to be able to evaluate and learning materials and be able to determine if the material is good as learning device or an instructional apparatus or for both, উভয়ের ক্ষেত্রে, মানে লার্নিং ডিভাইস হিসেবে এটা ইউজ হওয়া যেতে পারে অথবা ইনস্ট্রাকশনাল অ্যাপারেটাস হিসেবে ইউজ করতে পারা যায়। দ্য এভুলেশন প্রসিডিওর কাম আন্ডার 3 ডোমেইন, এই ক্ষেত্রে 3টা ডোমেইনের আমার চিন্তা ভাবনা এভুলেশন প্রসিডিওর আসে, শুরুতে এবং শেষে এবং অ্যাকশন থাকা অবস্থায়। 3টা ডোমেইন। ইমুলেশনটা কি এখানে তাহলে কি হবে? এটা ওই যে অনুসন্ধান করা আর কি, অনুসন্ধান। হ্যাঁ, এই কাজটা সিবিএলএম এর তৈরি করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া, সেটাই অনুসন্ধান কিভাবে করব সেটা আর কি বলেছে। বিফোর দ্য ম্যাটেরিয়ালস ইজ ইউজড, আমি ম্যাটেরিয়ালটা ইউজ করার আগে, আমাকে এই যে 3টা ডোমেইনের আগে, তাহলে আমাকে প্রথমে ম্যাটেরিয়ালসটা ভালো করে বুঝে নিতে হবে। তারপর বলছে আফটার দ্য ম্যাটেরিয়ালস হ্যাজ বিন ইউজড, আমি এভুলেশনটা কখন করব? এভুলেশনটা আমরা এই ক্ষেত্রেও করতে পারি যে এই ব্যবহার করার পরে আমি চিন্তা করতে পারি না এর মধ্যে এটা ঠিক ছিল বা এটা ঠিক নাই, এটা ভালো ছিল, এটা ভালো নাই, এটা এভুলেট করতে পারে আফটার। এবং ডিউরিং দ্য পিরিয়ড অফ ইটস ইউটিলাইজেশন, যখন আমি এটা এই সিবিএলএমটা ইউজ করব তখনও তার মাঝখানেও আমার ইভুলেশন করার প্রয়োজন হতে পারে। সবচেয়ে ভালো হলো একেবারে শুরুতে করে নেওয়া, কাজটা, যে ম্যাটেরিয়ালসটা ভালো আছে কিনা, পারপাস ফুলফিল হচ্ছে কিনা, আবার কাজ সম্পন্ন করার পরেও এটাকে আবার ইভ্যালুয়েশন করার প্রয়োজন হয়, এবং রানিং অবস্থাতে করতেই পারে। তাহলে 3টা ডোমেইন এখানে মেনশন করেছে। এটা একটা জব শিটের নমুনা, আমরা জব শিট আমাদের সবারই হাতের কাছে আছে, সেখানে আমার শুরুতে কি লিখতে হচ্ছে, উপরে আমরা এনটিবিকিউএফ এর কথা লিখেছি, ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, আমরা যেটা বানাবো সেখানে ওভাবে লিখবো, সংক্ষেপে এনটিবিকিউএফ লিখলাম। মাঝখানে যেটা লিখছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল সিবিএলএম, তারপরে ডেভেলপিং কম্পিটেন্সি ইউজ হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলস, তাহলে এখানে আমরা যে টপিকটা নিয়ে আমরা কাজ করব সেটার নাম দিব। এখানে যদিও লিখছে ইউজ হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলস, আমরা তো আমাদের যে টপিকটা সেটার নামটা এখানে লিখবো। তারপরে লিখবো ন্যাশনাল সার্টিফিকেট ইন, এখানে লিখছে ওয়েল্ডিং লেভেল 1, আমরা যে টপিকের উপরে লিখবো সেই লেভেল 1 এর একটা অকুপেশনের বিষয় আমরা সেখানেও এখানে এটা লিখবো। তার মানে এই যে চেঞ্জিংটা কোন জায়গাটা আমার চেঞ্জিং আসলো, চেঞ্জ করব কোন অংশটা, খেয়াল আছে? আমরা যে এইখানে যে নামটা দিয়েছি এই জায়গাটা কিন্তু আমার চেঞ্জ আসবে, এই জায়গাটা আমরা যে জিনিসটা করব সেটার নাম দিব, এই জায়গাটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো লেভেল 1 দিলাম না, কিন্তু টপিকের মধ্যে সার্টিফিকেটটা কোন ভাবে হবে সেটা আমরা দিব। আর বাকি যা আছে হুবহু এখানে যা আছে তা দিলেই চলবে, কিন্তু চেঞ্জিং এর জায়গাটা আমরা মেনশন করেছি। ক্লিয়ার হয়েছে যে কোন জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে? সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার। স্যার যদি আমি তাই, যেমন আমি আইটি সাপোর্ট লিখবো, ডেভেলপিং কম্পিটেন্সি
হ্যাঁ ন্যাশনাল স্কিল লেভেল 1 টা আইটি সাপোর্ট লাগবে, আর না, ওইখানে লাগবে না, এখানে হার্ডওয়্যার একটু অ্যাসেম্বলি। এখানে একটু বলি, এই জায়গায় কনফিউশন আছে। এই যে ডেভেলপিং কম্পিটেন্সি কোনটুকু, শুধু একটা ওয়ার্কের কথা লিখবে, আইটি সাপোর্ট বললে হবে না। আইটি সাপোর্টে যেমন কথার কথা, রাইট এ প্যারাগ্রাফ, হ্যাঁ, অ্যাবাউট তাজমহল, এইটা হলো আমার ওই কম্পিটেন্সির ওই টাস্কের নাম। জি স্যার, টাস্ক। তাহলে সেই টাস্কের নামটাই আমি এখানে দিব, ঠিক আছে? যদি স্যার আমি এটাতে হার্ডওয়্যার অ্যাসেম্বলি, পিসি হার্ডওয়্যার অ্যাসেম্বলি। পিএস এর ভিতরে যেমন অনেকগুলো এলিমেন্ট থাকে, যে কোনো একটা এলিমেন্ট ধরে আমরা কাজটা করি, করতে পারি। এখানে একটা এলিমেন্টের অংশ বিশেষও হতে পারে, পুরো এলিমেন্ট নাও লাগতে পারে। হ্যাঁ, সেটা আমরা সিএস থেকে আরেকটু নলেজ নিব। কোন কোন ক্ষেত্রে এরকম হুবহু আছে, এলিমেন্টস ধরে নেওয়া যায়, কোন কোন জায়গায় স্যার এলিমেন্ট তাহলে কি বিষয়টা এরকম যে মানে আমরা যে জবটা পারফরমেন্স করব হ্যাঁ হ্যাঁ সেটা এখানে লিখবো? রাইট রাইট, ঠিক আছে। যদিও একটু ব্রড করে নেওয়ার কথা, কিন্তু আমরা নিব না, আমরা যে জবটা লিখবো সেটাই লিখলে চলবে। ক্লিয়ার হচ্ছে? এলিমেন্টস থেকে কোন সিএস এর থেকে ও এলিমেন্টস নিয়ে কাজ করা যেতে পারে। আবার কোন জায়গায় দেখা আছে যে ওটা অনেক ভেগ টার্ম দেয়া আছে, যেমন এই যে আইটির ক্ষেত্রে যেমন বলি ক্রিয়েট ডকুমেন্ট। এই যে ক্রিয়েট ডকুমেন্ট একটা কথা, এটা কিন্তু অনেক বড় কথা। একটা ক্রিয়েট ডকুমেন্টের আওতায় কি আসতে পারে? একটা ক্রিয়েট ডকুমেন্টের অংশ বিশেষ হতে পারে একটা সিভি তৈরি করা, এটা একটা প্যারাগ্রাফ রাইটের ব্যাপার হতে পারে, একটা রিপোর্ট তৈরি করার বিষয় আসতে পারে, তাই না? আছে না, অনেক কাজ হতে পারে না কি? এখন ক্রিয়েট ডকুমেন্ট বললে হবে? ওখানে তো লেখা আছে এলিমেন্টস এ ক্রিয়েট ডকুমেন্ট, তাহলে ওটা আবার ওখানে আমাকে দেখতে হবে যে রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে আরো কিভাবে এর ব্রেকডাউন আছে, হ্যাঁ, অথবা আরো অন্য জায়গায় আরো ডিটেলস এর নিচে আমরা এই যে এভ্যালুয়েশনের অংশে যে কি কি ধরনের জব হতে পারে সেখানেও কিছু কথা লেখা আছে। তাহলে আমরা ওই জায়গা থেকে ওই স্টাডি করে ওইখান থেকে আমাকে জব চুজ করতে হবে, জবের নাম, টাস্কের নাম আমাকে চুজ করতে হবে। ওইটাও কিন্তু মানে একটা ভালো থিঙ্কিং, হ্যাঁ, ওইটা যারা সুন্দরভাবে করতে পারবে সেই কাজ সুন্দরভাবে আগাতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? এখানে ভেগ টার্ম লিখেছে ইউজ হ্যান্ড এন্ড পাওয়ার টুলস, এখানে বড় একটা ইউনিটের নাম হিসেবে ধরেছে। আমরা ইউনিটের নামও দিতে পারি না তা না, ওই সিবিএলএম থেকে যদি একটা ইউনিটের নাম দিলাম সেটাও করতে পারি, তার ভিতরের ব্যাসটাও হতে পারে। তাহলে সেখানে অনেকগুলো ইনফরমেশনের বিষয় আসে। যেহেতু আমরা নির্দিষ্ট একটা কাজের জন্য শীট তৈরি করছি, সিবিএলএম তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমরা টাস্কটা দিলে আমার কাছে আরো ক্লিয়ার হয় মনে হয়। তো যাই হোক, আমরা দেখি কাজে যেতে থাকি, তারপর আমরা বুঝবো যে কোন অবস্থানে আছি আমি, আরো কিভাবে নলেজটা বাড়ানো যায়। তাহলে জব নেম ডেভেলপ সিবিএলএম। স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। কারণটা কি? স্পেসিফিকেশন শীট। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে? এখন অনেক আস্তে আসতেছে স্যার। আরে ব্যাপার কি তাহলে বুঝতেছি না। না স্যার, ঠিকঠাকই তো স্যার। আচ্ছা, হতে পারে ওয়েদারের কারণে যেন কারো কাছে হয়তো এই সমস্যাটা লাগতে পারে। তা আমরা যেটা আমাদের কাছে ঠিকই আসতেছে। হ্যাঁ, অসুবিধা নাই। যখন এই ইয়াটা আমরা পাবো, এটার যে ভিডিওটা পাবো, সেখানে সাউন্ডটা আশা করি সাফিসিয়েন্ট পাবো। তাহলে ইনফরমেশন শিটের পরে আসছে কি? স্পেসিফিকেশন শিট। এই স্পেশাল শিটে প্রসিডিওরটা বলা আছে, ডিটারমাইন অকুপেশন টু বি ডেভেলপড, সিবিএলএম, সিলেক্ট ইউনিট অফ কম্পিটেন্সি। একটা ইউনিট অফ কম্পিটেন্সি সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী আমাকে কাজগুলো করতে হবে। ইন্টারপ্রেট ইউনিট অফ কম্পিটেন্সি, সেই ইউনিট অফ কম্পিটেন্সি ভালো করে রিড আউট করে ইন্টারপ্রেট করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, ইন্টারপ্রেট এলিমেন্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি, ওই ইউনিট অফ কম্পিটেন্সির এলিমেন্টস গুলো আমরা ব্যাখ্যা করব, বুঝবো। ইন্টারপ্রেট লার্নিং আউটকাম অফ ইউনিট অফ কম্পিটেন্সি ফর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে ওখানে যে লার্নিং আউটকাম আছে এবং তার জন্য যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মেনশন করা আছে, সেটা আমরা স্টাডি করব ভালো করে।
read range of variables to determine develop CVLM, তাহলে আমাকে কিন্তু ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবল দেখতে হবে। তার মানে অনেক ক্ষেত্রে আমরা এলিমেন্টসে পাবো না, সেই ইনফরমেশন গুলো আমরা হয়তো রেঞ্জ অফ ভেরিয়েবলে খুঁজে দেখতে পারি, সেখানে পেতে পারি। অথবা এই যে রিড আন্ডারপিনিং নলেজ ফর ইনপুট কন্টেন্ট ফর লার্নিং আউটকাম, তাহলে সেখানেও যে আমরা দেখতে পারি যে ওখানে আন্ডারপিনিং নলেজ হিসেবে কি কি লেখা আছে। তার মানে ভালো করে যদি সিএসটা স্টাডি করি তাহলে আমরা এই কথাগুলো ওখান থেকেই বের করতে পারবো। রিড আন্ডারপিনিং স্কিলস ফর ইনপুট জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট, এই যে ইনপুট জবে যদি আমি যা কিছু লিখবো ওই যে কথা বলেছি ওই যে আন্ডারপিনিং স্কিল থেকে লিখতে পারবো। ইন্টারপ্রেট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি ফর ইনপুট প্র্যাকটিক্যাল টাস্ক করার জন্য ওখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্টে কি আছে সেটা দেখতে হবে। রিড স্পেসিফিকেশন শিট টু ডেভেলপ সিবিএলএম। আফটার ডেভেলপ সিবিএলএম রিভিউ সিবিএলএম, তাহলে আমাকে সম্পূর্ণ সিবিএলএম তৈরি করতে গেলে কোন কোন জায়গায় আমাকে অ্যাড্রেস করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে, এবং সেই জায়গায় যে যদি আমি ওই জিনিসগুলো স্টাডি করি তাহলে এই জিনিসটা পাবো। এবং সিবিএলএম তৈরি করার পরে আবার আমাকে রিভাইজ করতে হবে, রিভিউ করতে হবে যে কোনো কিছু আর চেঞ্জ করা লাগে কিনা। টেকনিক্যাল ক্রাইটেরিয়া কি হতে পারে? অ্যাবিলিটি টু এক্সামিন দ্য টেকনিক্যাল কোয়ালিটি অফ materials is one of the important tasks that an educationist must process. By technical quality is meant the durability of a material, the appropriateness of its graphics, audio, feedback, device, accuracy and authenticity of the pictures therein, the printing formats, etc. And authenticity প্রশ্ন তো আসবেই, কারো জিনিস কপি করে নিলে সেটাকে বুঝতে হবে কতটুকু রিস্ক থাকবে না থাকবে। হ্যাঁ, সাধারণত এডুকেশনের জন্য খুব বেশি একটু কিছু বলে না। সো এটা মোটামুটি ভাবে ব্যাপার। তাহলে আমরা কিন্তু ওই যে সিএসটা যদি দেখতে পারি তাহলে সিএস এর ওই পয়েন্টগুলো ধরে ধরে আমরা কাজ করব। আমরা দেখছি যে একটা সিএস কে ওপেন করে এই কথাগুলো আসলে কোথায় আছে, তাই না? একটা সিএস বের করে দেখি তো কোথায় সিএস আছে। সিএসটাকে বের করি। তাহলে আমরা একটু শেয়ার করি, তাই না? আচ্ছা, স্ক্রিনে কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। মাঝে মাঝে একটু অফ করে দিয়ে নিজেরা অন করে নিও, সাউন্ড আসে তো। এনিওয়ে, আমরা যে কথার কথা আমরা একটু সিএস এর মধ্যে যাই। কোন এটা তো এটা দেখলে হবে, এটা ভালো হবে না। আমরা অন্য সিএস এ যাই, একটু অকুপেশন রিলেটেড সিএস এ যাই। সিএস কম্পিউটার অপারেশন, ঠিক আছে, একটা কম্পিউটার অপারেশনের সিএস কে আমরা নিই আপাতত। কারণ আমার তো কাজ করতে হবে স্কিলের উপরে। এটা অবশ্য কম্পিউটার অপারেশন লেভেল 1, 2 আছে, যে কোনো একটা নিয়ে আমরা অনেক একটা বিষয় নিয়ে দেখতে চেষ্টা করি। এখানে যে জটিল বিষয় থাকতে পারে, বললাম যে কারো কারো ক্ষেত্রে ডাইরেক্ট আছে। যেমন এই যে আমি যদি ওয়ার্ড প্রসেসিং এর একটা কথা বলি, অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এটাও আমি কিন্তু এই ইউনিটের নামটা আমি ইচ্ছে করলে দিতে পারি, একেবারে টাস্কের নাম না দিয়ে। ওখানেও কিন্তু ডেভেলপ এর ক্ষেত্রেও যদি বলতে চাই তাহলে অপারেট অ্যাপ্লিকেশন যদি যাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে, সেখানে কি আছে? সেক্টর অকুপেশন স্পেসিফিকে যাব। তাহলে এখানে দুটা কাজ আমরা কিন্তু করবো। একটা হলো
আমাদের সিবিএলএম তৈরি করা, তার সঙ্গে টাস্ক অ্যানালাইসিস ফর্ম, দুটাই কিন্তু করতে হবে। অকেশনাল স্পেসিফিকেশন আমরা যাই, এই যে এখানে কি আছে, এই যে অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। আমি যদি এই ইউনিটটার নামটা ধরি, আমি এই ইউনিটটা তৈরি করতেছি, তো এই ইউনিটের একটা কতগুলো এলিমেন্ট আছে, অ্যাপ্লাই ওয়ার্স্ট প্র্যাকটিস, ক্রিয়েট ডকুমেন্ট। তো এখন এইটাতে আমার কাজ করতে হবে, কিন্তু ক্রিয়েট ডকুমেন্ট একটা ভাস্ট কথা। এখানে আলটিমেটলি কিন্তু আমার কত ঘন্টার কাজ, নমিনাল আওয়ার 100 ঘন্টা। তাহলে এই কয়টা এলিমেন্টস এর মধ্যে কাজ, যেটা 6টা 7টা 8টা 9টা এলিমেন্টস আছে 100 ঘন্টার মধ্যে, তার মধ্যে ক্রিয়েট ডকুমেন্ট একটা বড় কাজ। এই ক্রিয়েট ডকুমেন্টে আমি তো জবের নাম দিতে পারবো না। আচ্ছা, তাহলে পারফরমেন্স ক্রিয়েটে দেখি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এইখানেও ডকুমেন্টস আর ক্রিয়েটেড। তাহলে এইটাতে আমরা বুঝতে পারছি না যে জবের নামটা কি হলে ভালো হয়। আমরা একটু ওই রেসপেক্টে রেঞ্জ অফ ভেরিয়েবলে যাই। রেঞ্জ অফ ভেরিয়েবলে বোল্ড, ইটালিক ইত্যাদি কথা বলা আছে, এটাও যথেষ্ট ক্লিয়ার না। ডকুমেন্টস বলতে কি বোঝায়? ডকুমেন্টস, ওয়ার্ড ডকুমেন্ট, স্ট্যান্ডার্ড সিবি উইথ ডিফারেন্ট টেক্সট and font, image and table, application, office letter, এই যে এখানে কিছু কথা কিন্তু বোঝায় যে ক্রিয়েট ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট একটা ভাস্ট নিলি জিনিস, তাহলে ক্রিয়েট কি, ক্রিয়েট স্ট্যান্ডার্ড সিবি উইথ ডিফারেন্ট টেক্সট এন্ড ফন্ট হতে পারে, ক্রিয়েট স্ট্যান্ডার্ড সিবি উইথ ইমেজ এন্ড টেবিল, হ্যাঁ, শুধু টেবিল দেও হতে পারে। তারপর হতে পারে অ্যাপ্লিকেশন, রাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সামথিং হতে পারে, হ্যাঁ। তারপরে লিভ অফ অ্যাবসেন্স, এরকম একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, রাইট অ্যাপ্লিকেশন, লিভ অফ অ্যাবসেন্স এর অ্যাপ্লিকেশন। তারপরে অফিসিয়াল লেটার, কোনো অফিসিয়াল লেটার লেখার একটা বিষয় হতে পারে। রাইট এ প্রপার প্যারাগ্রাফ, যে কোনো বিষয়ের উপর একটা প্যারাগ্রাফ লেখার বিষয় থাকতে পারে, ইন্ডেন্টিং করার বিষয় থাকতে পারে, স্পেসিং, স্টাইল, ইলুমিনেশন, অনেকগুলো ব্যাপার। স্ট্যান্ডার্ড রিপোর্ট, নিউজ পেপার আইটেম উইথ কলাম। তাহলে এই যে কথাগুলো ডকুমেন্ট থেকে আসছে, এই ডকুমেন্টের কথা থেকে ছোট স্পেসিফাই করে যত ছোট নেওয়া যায়। বোঝা গেছে কি কথা? আমি যদি জবের নাম চুজ করতে চাই, তাহলে আমি এই জায়গা থেকে একটা নাম, ছোট একটা অংশ নিয়ে আমি নাম টাস্ক তৈরি করব। কি বোঝা গেছে না বোঝা যায় নাই? জবের নাম বোঝা গেছে কিনা? হ্যাঁ, যত ছোট করে নিতে পারি, মানে কাজ যত কম থাকবে তত আমার কিন্তু সুবিধা। হ্যাঁ, এখান থেকে আমাকে চিন্তা করে মাথায় বের করে নিতে হবে যে আমি জবের নামটা কি দিব। কিন্তু জবের নাম অলওয়েজ খেয়াল রাখতে হবে, শুরুতে কিন্তু আমাকে অ্যাকশন ভার্ব দিতে হবে। জবের নামকরণের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে আমরা এখানে জবের নাম পেলাম, ব্যাস। তারপরে আরো যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কি? ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। এই যে এই এভিডেন্স গাইডে গেলে অনেকগুলো কথা পাওয়া যাবে। প্রিপেয়ার স্ট্যান্ডার্ড সিবি উইথ ডিফারেন্ট টেক্সট এন্ড ফন্ট, ইমেজ এন্ড এত, এখান থেকে ছোট করে নেওয়া যায় কথা। প্রিপেয়ার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, প্রিপেয়ার্ড, এখানে প্রিপেয়ার্ড হয়েছে কিন্তু ইডি যুক্ত হবে না, বাদ দিতে হবে, প্রিপেয়ার লিখতে হবে কেটে। তাহলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বলতে হবে। এখানে অ্যাপ্লিকেশন বলতে অনেক কথা এসে যায়, আমি সুনির্দিষ্ট করে দিতে পারি, আরো সুনির্দিষ্ট করতে পারি। হ্যাঁ, ক্রিয়েটেড স্ট্যান্ডার্ড রিপোর্ট। তাহলে এখান থেকেও কিন্তু এই ক্রিটিক্যাল অ্যাসপেক্টেও কিন্তু আমি জবের নামটা ভাবতে পারি। এখানে অনেকগুলো বলা আছে। আন্ডারপিনিং নলেজ, আমি যে থিওরিটিক্যাল ব্যাখ্যা দিব সেই কথা কিন্তু এখানে আছে, যে ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডেস্কটপ আইকন এন্ড বাংলা কিবোর্ড লেআউট, যেটুকু আমার জবের সঙ্গে যেটুকু ম্যাচ করে সেটা নিতে পারি। ডিফাইন টাইপ অফ সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন প্যাকেজ, টাইপ অফ ওয়ার্ড প্রসেসর and their uses, importance of word processing, types of printers, অনেক কথা আছে। তাহলে আমার যতটুকু ম্যাচ করে, হ্যাঁ, এর রেসপেক্টে আরো কিছু শব্দ বানায় আমরা লিখতে পারি। আন্ডারপিনিং স্কিলস, আমি যখন ওই যে স্পেশাল তৈরি করব, স্টার্ট কম্পিউটার, রান ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ম্যানেজ ডেস্কটপ আইটেম, হ্যাঁ, ম্যানিপুলেট ফাইলস এন্ড ফোল্ডার্স, ক্রিয়েট ডকুমেন্ট ইন ওয়ার্ড প্রসেসিং। এখানে অত ডিটেলসে যায় নাই, একটা মিনিমাম কনসেপশন পাইলে পাওয়া যায়, তারপর আমরা আমাদের মতন কাজের ধারা আমরা লিখবো। রিকোয়ার্ড অ্যাটিটিউড, এই যে কমন রিকোয়ার্ড অ্যাটিটিউড, এগুলো নিয়ে তার থেকে বেছে বেছে ওখান থেকে বের করতে পারবো। কমিটেড টু অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি,
promoteness in carrying out activities, sincere and honest to duties ইত্যাদি। তাহলে রিসোর্স ইন্সপেকশন, মেথড ডিসক্রিপশন, তাহলে আমরা এই যে কথাগুলো এটা যদি আমরা একটু ভালো করে স্টাডি করি তাহলে আমাদের ওখান থেকে মানে টাস্কের নাম পাওয়া যাবে। আমরা ওইখান থেকে এই অনুযায়ী এলিমেন্ট সেট করব। এলিমেন্ট সেট করতে ক্ষেত্রে নাম পাইলেই নামের রেসপেক্টে আমি এলিমেন্ট সেট করতে পারবো। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এলিমেন্ট সেট করার ক্ষেত্রে কিছু কাজ আমাকে এখান থেকেও হেল্প নেওয়া যায়। এই যে এলিমেন্টটা আছে, যেমন অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, এটা আমরা কিন্তু দিতে পারি শুরুতে। তার সঙ্গে আমার যে কাজটা করব সেই মেশিনের ইনিশিয়ালাইজেশন বিষয়টা এর সঙ্গে যুক্ত করে দিতে পারি। আর এখান থেকে যেমন ক্লোজিং এর যে অংশটুকু যদি থাকে, ক্লোজ, এখানে এই যে শাটডাউন কম্পিউটার, যদি ওখানে বিষয় থেকে থাকে শাটডাউন এন্ড ক্লিন দ্য এরিয়া, শাটডাউন দ্য কম্পিউটার এন্ড ক্লিন দ্য এরিয়া, এটা আমার ক্লোজিং থাকতে পারে। আর মাঝখানে যে ওই যে কাজটুকু বললাম ক্রিয়েট ডকুমেন্টের, ওই নামটা ওভাবে দিয়ে একটা অংশও দেওয়া যায়, ওটা 2-3টা পার্টে যদি দিতে চাই এলিমেন্টস এর নাম। তাহলে আমি যদি 3টা এলিমেন্ট দেই তাহলে এখানে ইনিশিয়ালাইজ এবং ক্লোজিং দেখলাম, আর মাঝখানে ওই ক্রিয়েট, এটা দিয়ে আমার কিন্তু এলিমেন্টের নাম হয়ে যায়। আমি কি মোটামুটি বুঝাইতে পেরেছি? তাহলে এইটা যেটা নিয়ে আমি কাজ করব, এই সিএসটা আমাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে স্টাডি করতে হবে। তাহলে আমরা আজকে বা কালকে সারাদিনে এটাকে যথেষ্ট স্টাডি করব। আমরা একটা টাস্কের নাম চিন্তা করব, আমরা সেটার ধারাবাহিকতা টাস্ক এলিমেন্ট কিভাবে তৈরি করা যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা সিএসএ ইনফরমেশন শিট, জব শিট এবং এক্সপ্রেশন শিটে কি লেখা যায় সেটা আমরা দেখব। স্যাম্পল ইনফরমেশন শিটও এখানে দেখানো যায়। আজকে দেখবো না কালকে দেখবো? স্যার কালকে দেখে আজকে একটু এগুলো বুঝি। হ্যাঁ, রাইট। সিএসটাকে নিয়ে ওই যে ধারাবাহিকতা বললাম, এটা একটু ভালো করে বুঝি কালকে ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা মূল কাজে কিন্তু চলে গেছি। এখন বোঝা গেছে টিচারের যে কাজ সেটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, যথেষ্ট ক্রিটিক্যাল এবং যথেষ্ট মেধার বিষয় আছে। যে যত ভালো মেধা দিতে পারবে সে সুন্দরভাবে এই জিনিস তৈরি করতে পারবে। তাহলে আজকের মতন এখানে আমরা শেষ করি, যদি কোনো প্রশ্ন না থাকে। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।